পাঠ করছি নিশীথে। রবীন্দ্রনাথ ঠাকুর। ডাক্তার ডাক্তার জ্বালাতন করিলেও এই অর্ধেক রাত্রে চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু ধরফর করিয়া উঠিয়া পেট ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম। ঘড়ি দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফোরিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেরূপ উপদ্রব আরম্ভ করিয়াছে, তোমার ওষুধ কোনো কাজে লাগিল না। আমি আর কিঞ্চিৎ সসংকোচে বলিলাম, আপনি বোধ করে মদের মাত্রা আবার বাড়িয়েছে। দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আত্মপান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না। খননের মধ্যে ক্ষুদ্র টিনের ডিব্বায় স্নানভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কানি দিলাম, একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। কোজাখানা গায়ের উপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা ব্যাগসের উপর বসিলাম। দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল। তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম, তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উচিত না। কালিদাসের শেষ লোকটা প্রায় মনে উদয় হইত। গৃহিণী সচিব সখী মিত প্রিয় শিষ্যা ললিতে কলবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধি কোনো উপদেশ খাটিত না, এবং সুখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গাস্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিলেন, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়াও যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তাহার পর আজ বছর 4 হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। অষ্টব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তারই জবাব দিয়া দিল। এমন সময় আমার এক আত্মীয় প্রধানমিতে ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল। সেই গর্ভবৃতের সহিত একটি শিকড় পাঠিয়া আমাকে খাওয়াইয়া দিল। ওষুধের গুণে হোক বা অদৃষ্ট কমে সেই যাত্রা বাজিয়া গেলাম। রোগের সময় আমার স্ত্রী অবনীশে এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই। সে কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগম জগৎগুলির সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তারা সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো 2 হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টিই ছিল না। যম তখন পরাগত ব্যাঘ্রের নেই আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া ছড়িয়া দিলেন। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটি প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল করে এক মৃত সন্তান প্রসব করিলেন। তাহার পর হইতে তাহার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হইলে তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন। বলিতে লাগিলেন, না করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিন রাত্রে তুমি আমার ঘরে যাতায়াত করিও। চ্যানেল আর এর সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে, মোল্লাহাটে বিষাক্ত জেলি পুশ করা 200 কেজি চিংড়ি জব্দ। লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও সচিত্র রঞ্জন দাস। পূর্বাঞ্চলে পলিথিন মোড়ানো 7 টুকরা অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার। 250 বছরেও পুরনো এই নিচটি বাবরশাহ জি আই তকমার প্রতীক্ষায়। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার জয়ডিহি বাজার সংলগ্ন দাঁড়িয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয়, কিন্তু চিংড়িতে পুশকারী দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এরপর পুষ্কৃত চিংড়ি জয়ডিহি মৎস্য আড়তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়।
খাবার উপযোগী 20 কেজি চিংড়ি ও চিংড়ি বহনকারী সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা বলেন, চিংড়িতে অপদ্রব্য পুষের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মোল্লাহাট থেকে মোহাম্মদ মনির হোসেনের রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ইসলামী ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত 23 সালে এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা এবং ভূমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটি নির্মাণ কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভূমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মাণে স্থানীয় জনগণের একটাই দাবি ছিল। অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসের বিশেষ কর্মকৌশল ও বিচক্ষণতায় ভূমি মালিকদের সাথে সমন্বয় করে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ করতে এবং ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন, মডেল মসজিদ নির্মাণ করা এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে যথাসময়ে কাজটি শুরু করা সম্ভব হয়নি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে সকল জটিলতা নিরসন করে মসজিদের নির্মাণ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করা যায় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। নির্মাণাধীন মসজিদটির কাজ মাঝপথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘস্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মাণে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। লক্ষ্মীপুর থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট। রাজুকের পূর্বাচল উপশহরের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার লেকপাড় থেকে অজ্ঞাত পুরুষের 7 টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল 13 নভেম্বর বুধবার ঢাকা কুড়িল কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, 3টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, 2টো হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পায়ের ওড়র পৃথক 7টি অংশ উদ্ধার করা হয়। 2-3 দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভুঁইয়ার রিপোর্ট। এই মিষ্টির নামের মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট বাবরের নাম। আমাদের বাংলার আনাচে কানাচে কত জানা অজানা মিষ্টি রয়েছে যা অদপে আমরা জানিই না। এর মধ্যে কোনো মিষ্টি জাতে উঠেছে, আবার হারিয়ে যাচ্ছে অনেক মিষ্টি। যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এক সময়ের প্রসিদ্ধ মিষ্টি বাবরশা। এই মিষ্টির নাম হয়তো হাতে গোনা কিছু মানুষ শুনেছেন। প্রচারের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে 250 বছরেরও পুরনো এই মিষ্টি বাবরশা। এই মিষ্টির পেছনে নানা কথা শোনা যায়। কেউ কেউ বলেন মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এই প্রসিদ্ধ মিষ্টি নাকি খেয়েছিলেন মুঘল সম্রাট বাবর। অনেকে অবশ্য অন্য কথা বলেন। তাদের মতে এই মিষ্টির সঙ্গে লুকিয়ে রয়েছে ক্ষীরপাইয়ের সংগ্রাম। 18 শতকের মাঝামাঝি সময়ে ক্ষীরপাই আক্রমণ করে বর্গীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যান ক্ষীরপাইয়ের বাসিন্দারা। সেই সময় এডওয়ার্ড বাবর্স নামে এক সাহেবের সাহায্যে বর্গীদের গ্রাম ছাড়া করা হয়। তখনই বাসিন্দারা সাহেবকে একটি বিশেষ মিষ্টি তৈরি করে উপহার দেন, আর তা থেকে এই মিষ্টির নাম হয় বাবরশা। ব্যবসায়ীদের দাবি, গোটা দেশ খুঁজলেও এমন মিষ্টি পাওয়া যাবে না। একসময় জিভে জল আনা এই মিষ্টির কদর ছিল সারা বাংলায়। এখন অবশ্য অনেকেই নামই জানে না। প্রচারের অভাব, পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে মার খাচ্ছে এই মিষ্টি। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বাবরশা জিআই ট্যাগ যাতে পায় তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন। এবার ক্ষীরপাই পৌরসভার সরকারিভাবে বাবরশা জিআই তকমার জন্য আবেদন করা হয়েছে। জিআই ট্যাগ পেতে হলে আইনত যে বিষয়গুলো লাগে সেই পথে হাঁটছে সেখানকার ব্যবসায়ীরা। ক্ষীরপাই পৌরসভার তরফেও সে আবেদন জমা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায় এই মিষ্টি বেশ বিখ্যাত। আগে অবশ্য বাবরসা তৈরি করা হতো গাওয়া ঘি, ময়দা আর মধু দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে এই রেসিপির। জানা গিয়েছে এখন এই রেসিপি তৈরি করা হয় দুধ, ময়দা আর গাওয়া ঘি দিয়ে। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বেশ জনপ্রিয়। আজও এই মিষ্টি পাওয়া যায় মাত্র 10 টাকায়। অবলুপ্তির পথে হারিয়ে যেতে বসলেও জিভে জল আনার চ্যালেঞ্জে অন্য যে কোনো মিষ্টিকে বলে গোল করবে এই বাবরসা। পশ্চিম মেদিনীপুর থেকে সৌরভ দত্তের রিপোর্ট। চ্যানেল আর এই সংবাদ দর্পণে কাজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেল আর এই সংবাদ দর্পণের আজকের পর্বের মূল শিরোনামে থাকছে: মোল্লাঘাটে বিষাক্ত জেলি পুশ করা 200 কেজি চিংড়ি জব্দ। লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএন ও সচিত্র রঞ্জন দাস। পূর্বাঞ্চলে পলিথিন মোড়ানো 7 টুকরা অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার। 250 বছরেও পুরনো এই মিষ্টি বাবরসা জিআই তকমার প্রতীক্ষায়। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা 180 কেজি ও পোষ ছাড়া 20 কেজি সর্বমোট 200 কেজি চিংড়ি জব্দ করেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার জয়দিঘি বাজার সংলগ্ন দাঁড়িয়াঘাটের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় উক্ত চিংড়ি এবং পুষের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয়, কিন্তু চিংড়িতে পুষ্কারী দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এরপর পুষ্কৃত চিংড়ি জয়দিঘি মৎস্য আড়তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়। খাবার উপযোগী 20 কেজি চিংড়ি ও চিংড়ি বহনকারী সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার তাহমিনা সুলতানা নীলা বলেন, চিংড়িতে অপদ্রব্য পুষের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মোল্লাহাট থেকে মোহাম্মদ মনির হোসেনের রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ইসলামী ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত 23 সালে এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা এবং ভূমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটি নির্মাণ কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভূমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মাণে স্থানীয় জনগণের একটাই দাবি ছিল। অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাসের বিশেষ কর্মকৌশল ও বিচক্ষণতায় ভূমি মালিকদের সাথে সমন্বয় করে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ করতে এবং ইসলামী ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন, মডেল মসজিদ নির্মাণ করা এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে যথাসময়ে কাজটি শুরু করা সম্ভব হয়নি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে সকল জটিলতা নিরসন করে মসজিদের নির্মাণ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে যেন ভালোভাবে কাজটি সম্পন্ন করা যায় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। নির্মাণাধীন মসজিদটির কাজ মাঝপথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘস্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মাণে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। লক্ষ্মীপুর থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট। রাজুকের পূর্বাঞ্চল উপশহরের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার লেকপাট থেকে অজ্ঞাত পুরুষের 7 টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল 13 নভেম্বর বুধবার ঢাকা কোরিল কাঞ্চন সড়কের উত্তর পাশের লেকপাট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, 3টি পলিথিনে মোড়ানো অজ্ঞাত পুরুষের শরীরের মাথা, 2টো হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পায়ের ওড়র পৃথক 7টি অংশ উদ্ধার করা হয়। 2-3 দিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভূঁইয়ার রিপোর্ট। এই মিষ্টির নামের মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট বাবরের নাম। আমাদের বাংলার আনাচে কানাচে কত জানা অজানা মিষ্টি রয়েছে যা অদপে আমরা জানিই না। এর মধ্যে কোনো মিষ্টি জাতে উঠেছে, আবার হারিয়ে যাচ্ছে অনেক মিষ্টি। যেমন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এক সময়ের প্রসিদ্ধ মিষ্টি বাবরশা। এই মিষ্টির নাম হয়তো হাতে গোনা কিছু মানুষ শুনেছেন। প্রচারের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে 250 বছরেরও পুরনো এই মিষ্টি বাবরশা। এই মিষ্টির পেছনে নানা কথা শোনা যায়। কেউ কেউ বলেন মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এই প্রসিদ্ধ মিষ্টি নাকি খেয়েছিলেন মুঘল সম্রাট বাবর। অনেকে অবশ্য অন্য কথা বলেন। তাদের মতে এই মিষ্টির সঙ্গে লুকিয়ে রয়েছে ক্ষীরপাইয়ের সংগ্রাম। 18 শতকের মাঝামাঝি সময়ে ক্ষীরপাই আক্রমণ করে বর্গীরা। বর্গীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যান ক্ষীরপাইয়ের বাসিন্দারা। সেই সময় এডওয়ার্ড বাবর্স নামে এক সাহেবের সাহায্যে বর্গীদের গ্রাম ছাড়া করা হয়। তখনই বাসিন্দারা সাহেবকে একটি বিশেষ মিষ্টি তৈরি করে উপহার দেন, আর তা থেকে এই মিষ্টির নাম হয় বাবরশা। ব্যবসায়ীদের দাবি, গোটা দেশ খুঁজলেও তেমন মিষ্টি পাওয়া যাবে না। একসময় জিভে জল আনা এই মিষ্টির কদর ছিল সারা বাংলায়। এখন অবশ্য অনেকেই নামই জানে না। প্রচারের অভাব, পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে মার খাচ্ছে এই মিষ্টি। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বাবরশা জিআই ট্যাগ যাতে পায় তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন। এবার ক্ষীরপাই পৌরসভার সরকারিভাবে বাবরশা জিআই তকমার জন্য আবেদন করা হয়েছে। জিআই ট্যাগ পেতে হলে আইনত যে বিষয়গুলো লাগে সেই পথে হাঁটছে সেখানকার ব্যবসায়ীরা। ক্ষীরপাই পৌরসভার তরফেও সে আবেদন জমা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায় এই মিষ্টি বেশ বিখ্যাত। আগে অবশ্য বাবরশা তৈরি করা হতো গাওয়া ঘি, ময়দা আর মধু দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে এই রেসিপির। জানা গিয়েছে এখন এই রেসিপি তৈরি করা হয় দুধ, ময়দা আর গাওয়া ঘি দিয়ে। ক্ষীরপাইয়ের এই মিষ্টি বেশ জনপ্রিয়। আজও এই মিষ্টি পাওয়া যায় মাত্র 10 টাকায়। অবলুপ্তির পথে হারিয়ে যেতে বসলেও জিভে জল আনার চ্যালেঞ্জে অন্য যে কোনো মিষ্টিকে বনে গোল করবে এই বাবরশা। পশ্চিম মেদিনীপুর থেকে সৌরভ দত্তের রিপোর্ট। চ্যানেল আর এই সংবাদ দর্পণে তার ছিল এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যেন নিজে পাখা খাইতেছি এরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা পড়িতে যাইতাম, তো ভারী একটি কারাকারি ব্যাপার পড়িয়া যাইত। কোনোদিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করে তুমি দেখিয়াছ। তার শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেয়েদের বেড়া দিয়ে ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধে এবং নিতান্ত দেশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজ্জের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে বিনিমিত লাঠি নামে জয়দুজা উড়িত না। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটি বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইলেই 2 বেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল, যেখানে হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির মানুষের বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বন্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সে বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমার এই জানের উপর তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন, তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। 2টি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল, এবং শাখান্তরা হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে একপাশে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছে ঘোরাই আসিয়া 2 হস্তে তাহার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না। কিছুক্ষণ এরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম,
তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, শোক ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সেই হাসির ধানা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, ইহা কখনোই সম্ভব নহে, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সতীক্ষ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বাহির দর দর ধারায় জল পড়িতে থাকে, সেগুলো মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে, এই পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথাই চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগতই কুফু কুফু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকবধূ বধির হইয়া আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোন লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন। সত্যিকভাবে আমার মুখে থেকে চাহিলেন। তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। উলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, এবং নিস্তব্ধ করে মশার ফনফন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মনোভঙ্গ করিয়া দক্ষিণাবাবু বলিতে আরম্ভ করিলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেক গান একভাবে কাটাইয়াও ডাক্তারও বলিলেন, আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যায়াম সারিবার নহে, তাহাকে চিররুগ্ন হইয়াই কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন ব্যায়াম সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই, তখন আর কতদিন এই জীবন মৃত্যুকে লইয়া কাটাইবে? তুমিও আরেকটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। ইহার মধ্যে যে ভারী একটি মহত্ব বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের নিয়ে গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এ রেহে জীবন আছে। হাতিয়া কহিলেন, নাও নাও, আর বলিতে হইবে না। তোমার কথা শুনিয়া আমি আর বাঁচিলে। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এই জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়েছে কিনা, কিন্তু এখন বুঝিতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। এই কার্যে যে ভঙ্গ দিব এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ চিরজীবন এই চিররত্নকে লইয়া জীবন যাপন করিতে হইবে, এই কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল। হাই, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুমুকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যেই সে আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই দেখিতে পেয়াছিলেন। তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেজন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিতা ফলাইতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনির্বাণ কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামের ন্যায় তিনি সমস্তই জানিতেন। এক কথা মনে করিলে আজ লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়। তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 হইবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কোলের দোষ ছিল। কিন্তু আর কোনো দোষ ছিল না, যেমন সুরূপ তেমন সুশিক্ষা। সেজন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসাও করেন নাই। মরুভূমির মধ্যে আরেকবার মরিচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুরকুরে কোনো স্বচ্ছ জল ছলছল ঢলঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না।
রোগীর ঘর আমার কাছে দেখব নিরানন্দ বিয়া উঠিল। তখন প্রায় শুশ্রূষা করিবার এবং ওষুধ খাওয়াবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে মাঝে বলতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের নিজেদের সুখ নাই, অন্যের সুখ। কথাটি সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারের মন এমন অসহায় যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতেই পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার, কতগুলো মিথ্যে ওষুধ গিলাইয়া ডাক্তারখানা দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যায়াম, তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায়। ডাক্তার বলিলেন, ছি, এমন কথা বলিবেন না। কথাটি শুনিয়া হঠাৎ আমার পক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমি স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম। তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম। তিনি কহিলেন, এই ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে। খানিকটা না বেড়াইয়া আসলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয় বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছড়ানোটুকু বুঝিতেন। আমি নির্বোধ, মনে করিতাম তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগিলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছে প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সেই প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে। তাহাতেই তাহার যন্ত্রণা বুঝে যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছে তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পাশেই ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশ দ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞেস করিলেন, ও কে? তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্পষ্ট স্বরে প্রশ্ন করিলেন, ও কে? ও কে গো? আমার কেমন দুর্বুদ্ধি হইল। প্রথমে বলিয়া ফেলিলাম, আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তে বলিলাম, ও আমাদের ডাক্তার বাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন, আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণে তিনি ক্ষীণস্বরে অভাগতকে বলিলেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলুটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2 শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটি মালিশ করিবার, আর এটি খাইবার। দেখিবেন 2টাতে মিলাইবেন না, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ 2 শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেহ নেই, ইহাকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন। বলিলেন, না না, আপনি কষ্ট করিবেন না, পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরে সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন। এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তার বাবু, ইনি এই বদ্ধ করে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন? ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইতে একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম,
তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না, নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠ রোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সিরাজে ডাক্তারকে ডাকিয়া আনিলাম। ডাক্তার প্রথমে আসি অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সে ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধটা একবার মালিশ করিলে হয় না? বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখি সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি ভুল করে এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্পানিতে ছুটিলেন। আমি অর্ধ মুছিতেন ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করি, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখী মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন, তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আরেকবার জল খাইয়া বলিলেন, বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলাম। মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করি, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝি। সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে। পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসি সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতে মনোরমা সেই বকুলতলার শুকনো পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন। তরতলে ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পার বুনিতে জিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহি আসিল, তখন বনছায়া তুলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সে শিথিল অঞ্চল শ্রান্তকায় রমণীর আবছায়ার মূর্তিটি আমার মনে এক পরিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন এক ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণপ্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া বলিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালই ভিড়িতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আরেকদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়ে ঝাউ গাছের মাথার উপর দিয়ে কৃষ্ণ পক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়ে গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটি হাসি উঠিয়া গেল। সেটি মর্মভেদী হাসি কি অপ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডে পাথরের বেদির উপর হইয়া মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্খা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়াছি। স্ত্রীকে জিজ্ঞেস করিলাম, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হাহা করিয়া একটি হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ একজাক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? এই স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। ওই সময় উত্তর দেশ হইতে হংসশ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্দেহ হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ করিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে।
অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতেই আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বুটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কদিন বড় সুখী ছিলাম। চারিদিকে সৌন্দর্য আকৃষ্ট হইয়া মনোরমা যেন তাহার হৃদয়ের রুদ্ধদ্বার অনেকদিন পর ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবর্লীন ভুজভঙ্গিনীর মতো ফ্রেশ নির্জীব ভাবে সুদীর্ঘ শীতনিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালিজ্য ধুধু করিতেছে এবং দক্ষিণের উচ্চ পাহাড়ের উপর গ্রামের আম বাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তি দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘুরে একবার পাশ ফিরিতেছে এবং বিভিন্ন তটভূমি ঝোপঝাপ করিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িতেছে। এখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট পাথিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহুদূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণছায়া মিলাইয়া যাইতে শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সে অন্তহীন শুভ্র বালিচরের উপর যখন অজস্র অবালিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশে সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজন ভ্রমণ করিতেছি। একটি লালশাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটা আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটা সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটো মানুষ কি কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই। এমন করিয়া হাতে হাত ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়া অবারিত ভাবেই চলিয়া যাই। এইরূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সে বালুকারাশির মাঝখানে অদূরে একটা জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাওয়ার পর সেখানে জল বাঁধিয়াছে। সেই মোরগ বালুকা বিস্তৃত নিস্তরঙ্গ নিঃশব্দ নিশ্চল জলটুকুর উপর একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়িয়াছে। সেই জায়গাটিতে আসিয়া আমরা দুইজন দাঁড়াইলাম। মনোরমা কিভাবে আমার মুখের দিকে চাহিল, তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খুশিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। সে সময় সে জনমানবশূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর কে তিনবার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকিয়া উঠিলাম, আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন, কিন্তু পরক্ষণে আমরা দুজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাতে নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুইজন তাড়াতাড়ি গুটি ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটিবার দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলে নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গেল। আমার মশারি কাঁপাইয়া বোট ধুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করিয়া দিয়া হা 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 করিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সূত্র দেশ গ্রাম নগর পার হইয়া গেল। যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্ত লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। জন্মমৃত্যু দেশ ছাড়াইয়া গেল, ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কে সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিয়া তখন ভাবিলাম আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না।
যেমন আলো নিভাইয়া শুইলাম, অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ওকে 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 গো। আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল, ওকে 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 গো ওকে। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বুটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তাহার ঘণ্টার কাটা মনোরমের দিকে প্রসারিত করিয়া শেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ওকে ওকে গো ওকে। বলিতে বলিতে দক্ষিণ বাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন, তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা ধপ ধপ করিয়া নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দোয়েল শীষ দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটি মহিষের গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণ বাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয় কিছুমাত্র রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক সংখ্যার মত্ততাই আমার কাছে যে এত কথা বলিয়া ফেলেছে, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রোধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেদিন অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল, ডাক্তার ডাক্তার। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বইপড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট। আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাস সমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপড়ি ইউটিউব চ্যানেল।